হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা টপিক নিয়ে ভিডিও দেখবো, সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা রিলেটেড। তো দ্রাব্যতা নির্ভরশীলতা এই টপিকটা থেকে কোশ্চেন আসে, এইচএসসি এডমিশন কোশ্চেন আসে, সৃজনশীলও আসতে পারে। তো টপিকটা একটু বোঝার জিনিস আছে টপিকটাতে। তো আচ্ছা দেখি আমরা, চলো চলো। তো দ্রাব্যতা নির্ভরশীলতা জানার আগে আমাদের জানতে হবে যে দ্রাব্যতা জিনিসটা কি। তো দ্রাব্যতা হচ্ছে প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে গিয়ে তার দ্রাব্যতা। হ্যাঁ, তো লিখে ফেলি। প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে দ্রবীভূত থাকে সেটা হচ্ছে কি তার দ্রাব্যতা। ধরলাম 100 গ্রাম পানিতে 10 গ্রাম লবণ দ্রবীভূত আছে, তাহলে তার দ্রাব্যতা কত? 10। ঠিক আছে। তো দ্রব তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে কঠিন, একটা হচ্ছে গিয়ে তরল, আর একটা তো গ্যাসীয়। গ্যাসীয় কঠিন যে দ্রব আছে তার দ্রাব্যতা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। তরল তার ক্ষেত্রেও তিনটা, কিন্তু গ্যাসীয় ক্ষেত্রে চারটা। তো কঠিন আর তরলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি আর তাপমাত্রার উপর নির্ভর করে। গ্যাসীয় ক্ষেত্রে এক্সট্রা ভাবে চাপ ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে। তো আমরা দেখি প্রথমে দ্রবের প্রকৃতিতে যদি আলোচনা করি এটা নিয়ে। আচ্ছা, তাহলে আমি প্রথমে দুটো ক্যান নিই। তো বিকার বলে নাকি? আচ্ছা, ভেতরে নিলাম। এটা নেই। তো এখানে ধরলাম যে 100 গ্রাম পানি আছে, যেহেতু রেফারেন্স 100 গ্রাম, এখানেও 100 গ্রাম পানি। ঠিক আছে। তো আমি ধরলাম যে এখানে চিনি দিলাম, আর এখানে দিলাম লবণ। তো 100 গ্রাম পানিতে চিনি দিলে যেটুকু পরিমাণ যে দ্রবীভূত হবে, লবণ দিলে কিন্তু সেম পরিমাণ দ্রবীভূত হবে না। সেখানে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে। তো ধরলাম যে চিনি যে দিছি, ধরলাম 50 গ্রাম চিনি দিলাম, এখানেও 50 গ্রাম লবণ দিলাম। ধরলাম যে দ্রবীভূত হলো 20 গ্রাম এখানে, তার মানে তার দ্রাব্যতা কত? 20। 20 হচ্ছে কি দ্রাব্যতা। দ্রাব্যতা কত? 20। 20 মানে 20 গ্রাম হলো। আর লবণ সেখানে দ্রবীভূত হলো 10 গ্রাম, তাহলে তার দ্রাব্যতা কত? দ্রাব্যতা হলো 10। তার মানে কি দ্রব ভিন্ন হলে তার দ্রাব্যতা কি চেঞ্জ হতে পারে, তাই না? এখন দ্রাবকের উপর দেখি। ধরলাম এখানে চিনি দিলাম, সেম 50 গ্রাম চিনি। এখানেও 50 গ্রাম চিনি দিলাম, 50 গ্রাম চিনি, যেহেতু এখানে দ্রাবক পার্থক্য হবে এখন। তো এখানে দ্রাবক হিসাবে দিলাম 100 গ্রাম পানি, এখানে দ্রাবক হিসাবে দিলাম 100 গ্রাম গ্লিসারিন। গ্লিসারিন। তাহলে কিন্তু দুইটা ক্ষেত্রে কিন্তু সেম ভাবে দ্রবীভূত হবে না। ধরলাম এখানে, মানে অ্যাপ্রক্সিমেটলি এটা ধরলাম এখানে দ্রাব্যতা আসলো 20, আর এখানে দ্রাব্যতা আসলো, ধরলাম দ্রবীভূত হলো না, বা দ্রাব্যতা ধরলাম 3 বা 5, 3 বা 5 দ্রাব্যতা আসলো। তার মানে কি যদি তুমি দ্রাবক চেঞ্জ করে দাও তাহলে তোমার কি দ্রাব্যতা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে তাপমাত্রার প্রভাবটা দেখবো দ্রাব্যতার উপর। তো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে কয়েকটা কেস হতে পারে, তো আমরা কেসগুলো দেখে নিই। কেস ওয়ান। কেস ওয়ান হচ্ছে গিয়ে, কেস ওয়ান হচ্ছে গিয়ে তোমার সাধারণ অবস্থায়। সাধারণ অবস্থায় মানে দ্রব্য যদি স্বাভাবিক থাকে সেটা হচ্ছে গিয়ে। তো সাধারণ অবস্থায় যদি টেম্পারেচার বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা বাড়বে। দ্রাব্যতা বাড়বে। কেস টু। কেস টু হচ্ছে গিয়ে তাপ উৎপাদী দ্রব্য থাকলে, তাপ উৎপাদী যদি দ্রব্য দাও তাহলে টেম্পারেচার বাড়লে দ্রাব্যতা কমবে। কেস থ্রি হচ্ছে তাপহারী দ্রব্য। তাপহারী দ্রব্য, সেখানে টেম্পারেচার দিলে আবার দ্রাব্যতা বাড়ে। আরেকটা হচ্ছে গিয়ে সোডকযুক্ত দ্রব্য বা হাইড্রেটেড দ্রব্য, মানে পানিযুক্ত দ্রব্য। কেস ফোর হচ্ছে কেলাস যুক্ত, যেটা শোধক বা পানিযুক্ত দ্রব্য। পানিযুক্ত দ্রব্যে
একটা সার্টেইন একটা ফিক্স টেম্পারেচার পর্যন্ত তার দ্রাব্যতাটা বৃদ্ধি পায়। আর সেই টেম্পারেচার পরে যখন টেম্পারেচারটা ক্রস করো, তখন যদি সরি তাপমাত্রাটা ক্রস করো, তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতাটা কমবে। ঠিক আছে, তো আমরা কেসগুলো দেখি। তো কেস 1 দেখি প্রথমে। তো একটা নিলাম কেস, সরি এখানে আরেকটা দিই, এখানে আরেকটা দিই। তো কেস 1 সাধারণ অবস্থায়, তো ধরলাম যে এখানে চিনি দিলাম। ঠিক আছে, তো সাধারণ অবস্থায় ধরলাম এখানে চিনির বিন্দু আছে, আর এখানে পানি আছে 100 গ্রাম পানি। ঠিক আছে, চিনির বিন্দু দিলাম। তো তাপমাত্রা বাড়ালে কি হয়, এই পানির অণুগুলো কিন্তু গতিশক্তি বৃদ্ধি পাবে। তো গতিশক্তি যখন বৃদ্ধি পাবে, তখন অণুগুলো কি ছোটাছুটি করবে, অতি দ্রুত ছোটাছুটি করবে। তো ছোটাছুটি করলে কি, তখন মাঝখানে কিন্তু গ্যাপ বেড়ে যাবে অণুগুলোর মাঝখানে, যেহেতু জোরে 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 ছোটাছুটি করবে। তো তখন কি চিনি আরো বেশি পরিমাণে দেওয়া যাবে, তাই না? তাহলে কি তার দ্রাব্যতাটা আলটিমেটলি বেড়ে গেল। ঠিক আছে, তো সেকেন্ড কেজে যদি তাপ উৎপাদিত দ্রব্য হয়, তখন কি হবে? তো এখানে পানি থাকলো, আর এখানে তাপ উৎপাদিত দ্রব্য দিলাম, ধরলাম চুন দিলাম। তো আমরা জানি পানিতে যদি আমরা চুন দেই, তাহলে কি পানি গরম হয়ে যায়। তো এখানে টেম্পারেচার যদি বাড়াই, তাহলে কি দ্রাব্যতাটা বেড়ে যাবে, দ্রাব্যতা বেড়ে যাবে। তো পানিতে যদি চুন দেই, তাহলে কিন্তু পানি কিন্তু গরম হয়ে যায়। তো তাপ উৎপাদিত দ্রব্যের এটা হচ্ছে গিয়ে একটা ধরন, যে যদি তা মানে দ্রাবকে দেওয়া হয়, তাহলে দ্রাবকটা গরম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে চুন দেওয়া হলো। তো চুন দিলে কি হবে, দ্রাবকটা কিন্তু এখানে দ্রবণটা কিন্তু অলরেডি কিন্তু গরম হয়ে গেছে। তো তখন যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে কিন্তু সিস্টেমটা কিন্তু সিস্টেম বলতে এখানে যে পাত্রটা আছে, পাত্রটা যে সাম্যাবস্থা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সিস্টেমের সাম্যাবস্থা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কি করতে হবে, এখান থেকে তাপটা কমাতে হবে। অটোমেটিক সিস্টেম চাবে যে তাপটা কমাতে। এখন তাপ কিভাবে কমানো যাবে, যদি এখানে আমরা চুনটা এখান থেকে সরাই নিই না, দ্রব্যটা যদি এখান থেকে সরাই নিই, তো দ্রব্যটা যদি এখান থেকে সরাই নাও, তার মানে কি দ্রব্য কমে গেল, তার মানে কি তার দ্রাব্যতা কমে গেল আলটিমেটলি। তো দ্রাব্যতা কমে যাবে। ঠিক আছে, তো এখানে সেম ক্ষেত্রে তাপ হারি ক্ষেত্রে, তো এখানে দ্রাবক আছে, তো এখানে একটা তাপহারী দ্রব্য দিলাম। তাপহারী দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাপ উৎপাদিতটা উল্টা, এখানে দ্রবণটাকে ঠান্ডা করে দেবে। তো দ্রবণটাকে যদি ঠান্ডা করে দেয়, তাহলে তুমি যদি এখানে তাপ দাও, তার মানে কি হবে, সিস্টেম চাবে কি তাপ দিতে। তো যদি তাপ দাও, তাহলে কি হবে, সিস্টেম চাবে যে তুমি তাপ দাও, তার মানে কি এখানে দ্রাব্যতা বেড়ে যাবে, সিস্টেমের অনুযায়ী তুমি কাজ করতেছো, তার মানে দ্রাব্যতা এখানে বেড়ে যাবে, দ্রাব্যতা বেড়ে যাবে। আর শোধকযুক্ত দ্রব্যতে কি হয়, তুমি একটা সার্টেন তাপমাত্রা ধরলাম যে গ্লোবাল লবণ, সোডিয়াম সালফেট, আর হচ্ছে গিয়ে দশাণু পানি, গ্লোবাল সল্ট, দশাণু পানি। তুমি একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত তাপ দিলে, তাপ দিলা ধরো, এই তাপমাত্রাটা হচ্ছে গিয়ে 32.4 সম্ভবত, 32.4। তো তাপমাত্রা দিলা, এই তাপমাত্রা পর্যন্ত এখানে পানি থাকবে, এটা হচ্ছে কেলাস পানি, এই পানিটা থাকবে। যখনই পানিটা চলে যাবে, হাইড্রেটেড অবস্থাটা চলে যাবে, তখনই কিন্তু তার দ্রাব্যতাটা কমা শুরু করবে। তখন কিন্তু আর দ্রাব্যতাটা আগের মতো বাড়বে না। যখন পানি ছিল, তখন কিন্তু তার দ্রাব্যটা বাড়তো। যখন পানি এখানে শুকিয়ে গেছে, তখন তার দ্রাব্যটা কমে যাবে, 32.4 ডিগ্রি পর্যন্ত, 32.4 ডিগ্রি পর্যন্ত তার দ্রাব্যটা টেম্পারেচার বাড়ালে তার দ্রাব্যতাটা কি বাড়বে, দ্রাব্যতাটা কি বাড়বে। এটা হচ্ছে 32.4 ডিগ্রির থেকে কম কম পর্যন্ত বা সমান। ঠিক আছে, আর যদি 32.4, সরি 32.4 থেকে যদি বেশি হয়, তাহলে কি হবে, টেম্পারেচার বৃদ্ধি করলে দ্রাব্যতাটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এরপরে হচ্ছে গিয়ে লাস্টলি জানাকে দ্রাব্যতার উপর চাপের প্রভাব, এছাড়া শুধু গ্যাসীয় ক্ষেত্রে। তো আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো কি চাপের সাথে কি আয়তনের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তো আমি এখানে একটা জ্ঞান নেই। তো এখানে গ্যাসীয়, এখানে দ্রাবক আছে। তো ধরলাম এখানে গ্যাসীয় অণু দিলাম আমি, হ্যাঁ এই এক একটা গ্যাসীয় অণু, এক একটা গ্যাসীয় অণু। তো আমরা জানি কি চাপ বৃদ্ধি করলে আয়তন কমে। তো আমি একটা গ্যাসীয় অণুকে জুম করে দেখাই, তাহলে আমি এই একটা গ্যাসীয় অণু। তো চাপ বৃদ্ধি করলে কি আয়তন কমে। তো এখানে আমি চাপ বৃদ্ধি করলাম, তো কি অণুগুলোর কি আয়তন কমে যাবে। তো আয়তনটা ধরলাম এখান থেকে আয়তনটা এইটুকু হয়ে গেল,
ঠিক আছে, আয়তনটা প্রথমে এত ছিল, মানে V1 ছিল, V1 থেকে V2 হয়ে গেল, তার মানে কি আয়তনটা কি ছোট হয়েছে? চাপ বাড়াইছি, তার মানে আয়তন কি সংকুচিত হয়েছে। আর আয়তন যেহেতু সংকুচিত হয়েছে, তার মানে অণুগুলো কম কম জায়গায় দখল করবে। আর কম কম জায়গা দখল করলে কি হয়, তুমি ওই উপর থেকে আরো বেশি বেশি দ্রব্য অ্যাড করতে পারবা। তার মানে কি তোমার আলটিমেটলি দ্রাব্যতাটা বেড়ে গেল, দ্রাব্যতাটা কি বেড়ে গেল, তাই না? তো এটাই হচ্ছে গিয়ে দ্রাব্যতার উপর তোমার নিয়ামকের গুলো প্রভাব। তো আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।